আপনারা শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ৩৪তম পর্ব। আবার বাতাসে যুদ্ধের গন্ধ, নাৎসিরা আবার রণসজ্জায় সাজছে। বিগত যুদ্ধের স্মৃতিই তো এখনও মন থেকে মুছে নেই। ৪ বছর ধরে সহ্য করতে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের মরণ যন্ত্রণা। মানুষের কি নিদারুণ পরিণতি! হাত পা কাটা, অন্ধ হয়ে যাওয়া, হাড় ভাঙা, পঙ্গু দশা, এমনি করেই জীবন কাটাচ্ছে তারা। যারা মরেনি বা আহতও হয়নি, তারাই কি ছাড় পেয়েছে? মনটা তো তাদের যুদ্ধের বিভীষিকায় খান খান হয়ে গেছে। যুদ্ধ কেড়ে নিয়েছে শত শত তাজা যৌবন, পড়ে আছে বৃদ্ধ মানুষের দল। এসবই বোধহয় আমরা ভুলে যাচ্ছিলাম। আর যুদ্ধের গৌরবময় দিক নিয়েই গান বাঁধতে শুরু করেছিলাম। কেউ বলছিল যুদ্ধের তো ভালো দিকও আছে, এতে শিল্প বাড়ে, প্রযুক্তির উন্নতি হয়, লোকে কাজ পায়, লক্ষ লক্ষ ডলার শেয়ার মার্কেটে রোজগার, লক্ষ প্রাণের বিনিময়ে। হার্স্টের এক্সামিনার কাগজে আর্থার ব্রিসবেন লিখেছেন, আমেরিকান স্টিলের শেয়ারের দাম $500 পৌঁছে যাবে। পরে দেখা গেল শেয়ার নয়, ওই ভবিষ্যৎ বক্তারাই ছিটকে পড়লেন। এবার আরেকটা যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। আমি চেষ্টা করছিলাম একটা গল্প লিখতে, পলেট হবে তার নায়িকা, কিন্তু কিছুতেই কাজ এগোচ্ছিল না। কি করে লিখি প্রেমের গল্প, বাতাসে যেখানে যুদ্ধের বাজনা বাজছে, জেগে উঠেছে ওর যুদ্ধের উন্মাদনা, যাকে ইন্ধন যোগাচ্ছে আড়াল থেকে অ্যাডলফ হিটলার। 1937 সালে আলেকজান্ডার কোর্ডা আমাকে বলেছিলেন হিটলারকে নিয়ে গল্প লিখতে। ঠিক হিটলার নয়, তার মতো এক চরিত্রকে নিয়ে। ভবঘুরেটির থাকবে হিটলারের মতোই গোঁফ, ভবঘুরে আর হিটলার, এরকম দুটো চরিত্রও রাখা যেতে পারে। তখন এটা নিয়ে আর ভাবিনি, কিন্তু এখন ভেবে দেখলাম এটাই হবে উপযুক্ত সময় এমন গল্প নিয়ে ছবি করার। আমি মরিয়া হয়ে গল্পটা লিখব বলে তৈরি হলাম। হঠাৎ একটা ভাবনা আমার মাথায় এলো। হিটলারের অভিনয় করে আমি মানুষের সামনে সব রকম কথাই তুলে ধরব যা আমি বলতে চাই, আর ভবঘুরে রূপে আমি শুধু দেখে যাব, চুপচাপ থাকব। হিটলারের গল্পে সবাক অভিনয় আর মূকাভিনয় দুটোই করার সুযোগ থাকবে। ব্যাস, উৎসাহ ফিরে এলো। ছুটলাম হলিউডে, চিত্রনাট্য লিখতে বসে গেলাম। 2 বছর লাগলো পুরো গল্পটা দাঁড় করাতে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটা যুদ্ধক্ষেত্র থেকে গল্পটা শুরু হবে। বড় একটা কামান, 75 মাইল দূর পর্যন্ত যার পাল্লা। এটা নিয়ে জার্মানরা মিত্রশক্তিকে ভয় দেখাতে চায়। ঠিক ছিল এটা দিয়ে রাইমস ক্যাথিড্রালকে ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু দিক ভুল করে কোলাটা গিয়ে পড়ল জলের ট্যাঙ্কের উপর। ছবিতে পলেটও থাকবে। গত 2 বছরে ও তো প্যারামাউন্টের নাম করা অভিনেত্রী হয়ে উঠেছে। ব্যক্তিগত জীবনে আমরা একটু দূরে সরে গেলেও আমরা পরস্পর বন্ধুই ছিলাম, এবং অবশ্যই বিবাহিত দম্পতি। কিন্তু পলেট বড় জেদি, একরোখা স্বভাবের, কখনোই কোথাও নির্দিষ্ট সময়ে পৌঁছাবে না, সব নিজের ইচ্ছে মতো। একদিন সে স্টুডিওর সাজঘরে এসে হাজির, সঙ্গে খুব রোগা, বেশ সুন্দর পোশাক পরা অল্প বয়সী এক ছোকরা। মনে হচ্ছিল সে পোশাক পরেনি, পোশাকগুলোই তার ঘাড়ে চেপেছে। আমিও তখন চিত্রনাট্য নিয়ে খুবই ব্যস্ত, কাজে বাধা পেয়ে অবাক হয়ে তাকিয়েছি। কিন্তু তাতে কি আসে যায়, পলেটের কাছে তো ওর কাজটাই জরুরি। ও আমার টেবিলে এসে বসে পড়ল, লোকটাকেও বলল চেয়ার টেনে বসতে। পলেট বলল, এ আমার এজেন্ট, এ কিছু কথা বলবে তোমাকে। এবার সে লোকটিকে শুরু করতে ইঙ্গিত করল। লোকটি দ্রুত বলতে লাগলো, দেখুন মিস্টার চার্লি, মডার্ন টাইমসে আপনি পলেটকে দিয়েছেন সপ্তাহে $2500, কিন্তু আসলে পলেটের ছবি দেওয়া বিজ্ঞাপনের উপরেও কমিশন পাওনা হয়। ওকে আর মুখ খুলতে না দিয়ে আমি চিৎকার করে বললাম, এসব হচ্ছেটা কি? ওর কত কি পাওনা হয় শুনতে চাই না। আপনার চেয়ে আমার মনে পলেটের ব্যাপারে অনেক বেশি ভাবনা আছে। ও আমার স্ত্রী, দুজনই এখান থেকে বেরিয়ে যান। দ্য গ্রেট ডিক্টেটরের কাজ তখন প্রায় অর্ধেক হয়ে গেছে। ইউনাইটেড আর্টিস্টের অফিস থেকে সংবাদ আসতে শুরু করলো, নানা রকম সাবধান বাণী। মূল কথা হলো, এই ছবির জন্য আমাকে সেন্সরের ঝামেলায় পড়তে হতে পারে। ইংল্যান্ডের অফিসও জানালো, হিটলার বিরোধী সিনেমা নিয়ে তারাও চিন্তিত, এ ছবিকে আদৌ ব্রিটেনে দেখানো যাবে। কিন্তু আমার তো আর পেছনের পথ নেই, আমি ছবি করবই। হিটলারের মুখোশ খুলে দিয়ে তাকে ঠাট্টার পাত্র করে তুলব সবার কাছে। আমি যদি জার্মান নির্যাতন শিবিরের বিভৎসতা নিজের চোখে দেখতাম,
তাহলে হয়তো এই ছবি তৈরিই করতে পারতাম না। নাৎসিদের হত্যালীলা সচক্ষে দেখলে হয়তো সেটা নিয়ে মজা করতে পারতাম না। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, ওদের আর্য রক্তের শ্রেষ্ঠত্ব প্রচারের চেষ্টাকে ধূলিসাৎ করে দেব। দি গ্রেট ডিক্টেটরের কাজ তখন চলছে। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস রাশিয়া ঘুরে ক্যালিফোর্নিয়া এলেন, সঙ্গে অক্সফোর্ড থেকে সদ্য পাশ করা এক যুবক। তার নাম আমার মনে নেই, কিন্তু সেদিন সে একটা কথা বলেছিল, আমার এখনও মনে আছে। ও বলে, জার্মানি এবং অন্যখানেও যেভাবে ঘটনা এগোচ্ছে তাতে মনে হয় আমার আয়ু আর বড়জোর বছর 5 অন্যদিকে স্যার স্ট্যাফোর্ড রাশিয়া গিয়েছিলেন এক তথ্য অনুসন্ধানী দলের হয়ে। সেখানে তিনি যা দেখেছেন তাতে মুগ্ধ হয়ে গেছেন। বললেন, ওদের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ চলছে, তবে তীব্র সমস্যাও আছে, তবে ওদেরও বিশ্বাস যুদ্ধ হবেই। নিউ ইয়র্ক অফিস থেকে আবার চিঠি এলো। এবার অনুরোধ করা হয়েছে আমি যেন ছবিটা না করি। এটাও জানিয়ে দিয়েছে যে ইংল্যান্ডে ও আমেরিকায় এই ছবি দেখানো যাবে না, কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে রইলাম। ছবি আমি করবই, দরকার হলে নিজের পকেটের পয়সা দিয়ে হল ভাড়া করে মানুষকে ছবি দেখাবো। দি গ্রেট ডিক্টেটর শেষ করার আগেই জার্মানি যুদ্ধ ঘোষণা করল। আমি তখন সপ্তাহ শেষের ছুটি কাটাতে ক্যাটালিনায়। রেডিওতে শুনলাম সেই খবর। প্রথম দিকে কারও কোনো উদ্বেগ নেই, উদ্যোগও নেই। সবাই বলছিলাম জার্মানরা কিছুতেই ম্যাজিনো লাইন ভেঙে এগোতে পারবে না। কিন্তু হঠাৎই বিপর্যয় শুরু হলো। বেলজিয়ামের পতন হলো, ম্যাজিনো লাইনের পতন হলো ফ্রান্সেরও। প্রবেশ করল নাৎসি বাহিনী। ক্রমশ এই খারাপের খবর আসতে লাগলো। ইংল্যান্ড তখন দেওয়ালে পিঠ দিয়ে লড়ছে। এবার নিউ ইয়র্কের অফিস থেকে অনবরত তাগাদা আসতে লাগলো, তাড়াতাড়ি তোমার ছবি শেষ করো, আমরা সবাই ছবিটার জন্য অপেক্ষা করছি। দি গ্রেট ডিক্টেটরের তৈরির কাজটাও বেশ কঠিন ছিল। প্রচুর ছোট ছোট মডেল তৈরি করতে হয়েছিল। এসব করতেই প্রায় 1 বছর লেগে গিয়েছিল। এটা না করলে খরচ আরও 5 গুণ বেড়ে যেত। তাতেও ক্যামেরার কাজ শুরুর আগেই আমার প্রায় $5 লাখ খরচ হয়ে গিয়েছিল। এদিকে হিটলার রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিলেন। এ থেকে বোঝা গেল তার মতিভ্রম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তখনও যুদ্ধে যোগ দেয়নি, তবুও রাশিয়া আক্রমণের সিদ্ধান্তে ইংল্যান্ড ও আমেরিকা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। দি গ্রেট ডিক্টেটর তখন শেষ হওয়ার মুখে। ডগলাস ফেয়ারব্যাঙ্ক ও তার স্ত্রী সিলভিয়া আমার ছবি তোলার দেখতে গেল। গত 5 বছর ধরে ডগলাসের হাতে কোনো কাজ নেই। আমার সঙ্গেও ওর বেশি দেখাও হয় না। শুনেছিলাম প্রায়ই ইংল্যান্ড যাতায়াত করে। ভেবেছিলাম ও হয়তো এখন বুড়ো হয়েছে, মোটাও হয়েছে। দেখলাম মোটেও তা নয়, একেবারে সেই আগের ডগলাসই আছে। আমাদের একটা দৃশ্যের ছবি তোলা ও দেখেই তো একেবারে হো হো করে হেসে উঠল। ও বলল, ওহ, আর অপেক্ষা করতে পারছিলাম না, পুরো ছবিটা কবে দেখব। ডগলাস প্রায় 1 ঘন্টা ছিল। ও যখন চলে যাচ্ছে আমি ওর দিকে তাকিয়েছিলাম। দেখি একটা উঁচু জায়গায় উঠতে ও ওর স্ত্রীকে সাহায্য করছে। আস্তে আস্তে ফুটপাত ধরে ওরা চলে গেল। আমাদের মধ্যে দূরত্ব ক্রমেই বেড়ে গেল। হঠাৎ যেন মনটা একটা বিষণ্ণতায় ভরে গেল। ডগলাস একবার ফিরে তাকালো, আমি হাত নাড়লাম, ডগলাসও হাত নাড়ল। এটাই ওর সাথে আমার শেষ দেখা। 1 মাস পরে ওর ছেলে আমাকে ফোন করে জানালো রাতে বাবা হৃদরোগে মারা গেছেন। এটা আমার কাছে একটা বিরাট ধাক্কা। ও যে জীবনী শক্তিতে পরিপূর্ণ একজন মানুষ ছিল। ভীষণ মনে পড়ছিল ডগলাসকে, মনে পড়ছিল ওর বন্ধুত্বের উষ্ণতা, ওর ভালোবাসা। মনে হচ্ছিল আর কোনো দিন টেলিফোনে আমার বন্ধুর গলা শুনতে পাবো না। আমার নিঃসঙ্গ বিষণ্ণ রবিবারগুলোই ওর গান শুনতে পেতাম টেলিফোনে। চার্লি, দুপুরে আমার কাছে খাবে, চলে এসো, এসো, একসাথে সাঁতার কাটবো, একসাথে রাতের খাবার খাবো, সিনেমা দেখব তারপরে। হ্যাঁ, আমি আমার এক চমৎকার বন্ধুকে হারালাম, আর কোনো দিন তাকে ফিরে পাবো না। আমি কেমন ধরনের মানুষদের পছন্দ করি? আমার মনে হয় আমার যে ধরনের কাজ, সে কাজের লোকদেরই আমার পছন্দ। অবশ্য ডগলাস আমার একমাত্র বন্ধু যে অভিনেতা ছিল, এছাড়া কোনো অভিনেতাই আমার বন্ধু ছিল না। হলিউডের একাধিক পার্টিতে আমি বহু তারকা দেখেছি, কাউকেই আমার ভালো লাগতো না। সবসময়ই যেন প্রতিযোগিতা, বন্ধুত্ব নেই। সবাই নিজেকে জাহির করতে উৎসুক। এত তারকার মধ্যে কোনো তারকারই যেন আলো নেই, নেই উষ্ণতা। লেখকরা বেশ ভালো মানুষ হলেও অন্যের কাছে বেশি মন খোলেন না। তাদের অভিজ্ঞতার ঝুলি অন্যের কাছে বেশি প্রকাশ করেন না, রেখে দেন বই আকারে প্রকাশ করবেন বলে। বিজ্ঞানীরা সঙ্গী হিসাবে ভালো হলেও গল্পের আসরে বসে তাঁরাই সব কথা বলেন,
বাকিদের আর কোনো সুযোগই দেন না। ছবি আঁকি এরা তো আরও একঘেয়ে। তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় যে তারা দার্শনিক না শিল্পী। কবিরা নিঃসন্দেহে সবার সেরা এবং ব্যক্তি হিসাবেও চমৎকার হয়, তবে আমার মনে হয় সঙ্গীত শিল্পীরাই সবার চেয়ে বেশি আন্তরিক। একটা সমবেত সঙ্গীতের আসরে বসেই সবচেয়ে আনন্দ হয়, হৃদয়টা উষ্ণতায় ভরে যায়। তাদের বাজনার সুর বাঁধা, হঠাৎ নির্দেশকের ইঙ্গিতে সব শব্দ থেমে যাওয়া, শিল্পীর মঞ্চে প্রবেশ, সব মিলিয়েই যেন একটা সামাজিক অনুভূতি তৈরি হয়। আমার মনে আছে হরোভস এর কথা, পিয়ানোবাদক একবার আমার বাড়ি বসে খাচ্ছিলেন। অতিথিরা কথা বলছিলেন বিশ্ব পরিস্থিতি নিয়ে। তারা বলছিলেন যে অর্থনৈতিক সংকট, বেকারিত্ব এসব থেকেই মানুষের আধ্যাত্মিক পুনর্জাগরণ ঘটবে। হঠাৎ উনি উঠে দাঁড়িয়ে বললেন, এসব কথাবার্তা শুনে আমার ভীষণ পিয়ানো বাজাতে ইচ্ছে করছে। কেউই তাতে আপত্তি করল না। উনি বাজালেন শুম্যানের 2 নম্বর সোনাটা। আমার সন্দেহ আছে সেদিন যা বাজিয়েছিলেন তার চেয়ে ভালো আর কখনো বাজাতে পেরেছিলেন কিনা। যুদ্ধ শুরুর ঠিক আগেই আমার নিমন্ত্রণ ছিল ওনার বাড়িতে। সেখানেও ওনার স্ত্রীও উপস্থিত ছিলেন। ওনার স্ত্রী তোসানুনির মেয়ে। রাসমানিনভ ও বারবিলোরিও সেখানে উপস্থিত ছিলেন। রাসমানিনভকে দেখতে বেশ অদ্ভুত। তার চারপাশে যেন একটা ধর্মীয় ভাব ছড়িয়ে আছে। সেদিনকার নৈশভোজের পরিবেশটি আমার খুব ভালো লেগেছিল। আমরা 5 জনে খুব আন্তরিকভাবে একসাথে বসে খাচ্ছিলাম। আমার মনে হয় শিল্প নিয়ে যখনই কোনো আলোচনায় যোগ দিই, প্রতিবারেই আমি শিল্প সম্পর্কে পৃথক কথা বলি। আর সেটা হবে নাই বা কেন। সেদিন সন্ধ্যায় আমি বলেছিলাম যে শিল্প হলো দক্ষ প্রযুক্তির সঙ্গে আবেগকে সংযুক্ত করা। কেউ একজন আলোচনায় ধর্মকে টেনে আনলেন। তখন আমি বললাম যে আমি ধর্মে বিশ্বাস করি না। রাসমানিনভ সঙ্গে সঙ্গেই বললেন, ধর্ম ছাড়া আপনি শিল্প সৃষ্টি করেন কীভাবে? এক মুহূর্ত আমি চুপ করেছিলাম। তারপর বললাম, এ দুটো তো এক নয়। ধর্ম সম্পর্কে আমার ধারণা হলো এটা একটা গোড়া বিশ্বাস, আর শিল্প হলো বিশ্বাসের চেয়েও গভীরে কোনো অনুভূতি। উনি বললেন, সেটাই তো ধর্ম। এর উত্তরে আমি আর কথা বাড়াইনি। ইগোর স্ট্রাভিনস্কি এসেছিলেন আমার বাড়িতে। একসাথে খেতে বসেছি। উনি প্রস্তাব দিলেন, আসুন একসাথে একটা ছবি বানাই। আমি একটা গল্প বানিয়েছিলাম, একটু অন্য ধরনের। গল্পটা হলো একটা বহু পুরনো নাইট ক্লাবে নাচের জায়গার চারপাশে টেবিল পাতা। একটি টেবিলে বসে আছেন এক এক ধরনের কিছু মানুষ বা দম্পতি। কেউ লোভকে প্রতিনিধিত্ব করছেন, কেউ ভণ্ডামি, কেউ বা নিষ্ঠুরতা। নাচের আসরে একটা নাটক চলছে। সেখানে দেখানো হবে যিশুকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে। এই ঘটনার সময় প্রত্যেক টেবিলের মানুষরাই দৃশ্যটি দেখবে উদাসীনভাবে। তার মধ্যে কেউ কেউ খাবারের অর্ডার দেবে, কেউ বা ব্যবসা নিয়ে কথা বলবে, কেউ বা নাটকের ঘটনায় কোনো আকর্ষণ না দেখিয়ে চুপ করে বসে থাকবে। এদিকে পাদ্রী এসেছেন, কিছু লোকও হাজির। পাদ্রী তখন হাত নেড়ে বলছেন, যদি তুমি ঈশ্বরের সন্তান হও তাহলে স্বর্গ থেকে নেমে এসো, নিজেকে রক্ষা করো। পাশাপাশি কাছেই একটা টেবিলে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসার আলোচনায় উত্তেজিত হয়ে পড়েছেন। একজন আবার অন্যমনস্কভাবে যিশুকে দেখতে দেখতে সিগারেট ধরালেন। অন্যমনস্কভাবেই যিশুর দিকে এক মুখ ধোঁয়া ছেড়ে দিলেও। আর একটা টেবিলে এক ব্যবসায়ীও তার স্ত্রী বসে বসে কি খাওয়া যায় তাই দেখছেন। মহিলাটি সামনে তাকিয়ে দেখলেন কি ঘটছে। দেখে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি চেয়ারটা পেছনে টেনে আনলেন। বললেন, বুঝি না বাবা, লোকে কেন এখানে আসে, বড় কষ্ট করে সব দৃশ্য। ব্যবসায়ীটি হেসে বললেন, আরে এ তো বেশ মজার দৃশ্য। আগে এখানে লোকই আসতো না। এই শো শুরু করার পর থেকে এরা লাভের মুখ দেখছে। মহিলাটি বললেন, কিন্তু এ তো ধর্মকে অশ্রদ্ধা। লোকটি বললেন, কিন্তু এর ভালো দিকও আছে। যেসব লোক কখনো গির্জায় যায়নি তারা এখানে এসে খ্রিস্টানদের গল্প জানতে পারবে। শো চলাকালীন এক মাতাল মদের ঘরে একা বসে বসে কাঁদতে শুরু করলো। চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, দেখো দেখো, প্রভুকে ওরা ক্রুশবিদ্ধ করছে, অথচ কারও ভ্রুক্ষেপ নেই। তারপর ও টলমল পায়ে উঠে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ক্রুশের দিকে এগিয়ে গেল। এক মন্ত্রীর বউ কাছেই বসেছিলেন। তিনি প্রধান পরিচারককে ডেকে অভিযোগ জানালেন। মাতালটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। সে কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলো চলে যাওয়ার সময়, দেখো কারও ভ্রুক্ষেপ নেই, কেমন খ্রিস্টানেরা। গল্পটা এই পর্যন্ত বলে আমি স্ট্রাভিনস্কিকে বললাম,
মাতালটা শো পণ্ড করে দিচ্ছিল, তাই তাকে বের করে দেওয়া হলো। নাচের আসরে এইরকম একটা নাটকের মধ্য দিয়ে দেখানো যে দুনিয়া আজ ধর্মকে কিভাবে দেখে, নাচের বদলে নাটক, সবই মনোরঞ্জনের ব্যাপার। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু এটা তো ধর্মকে অবমাননা। আমি তো কথা শুনে অবাক, একটু অস্বস্তিতেও পড়লাম। বললাম, সত্যি তাই নাকি? আমি তো ঠিক এমনটা ভাবিনি। আমি ভেবেছিলাম ধর্মের প্রতি মানুষের আচরণটা এভাবে তুলে ধরব। এটাই তাহলে পরিষ্কার বোঝানো যায়নি গল্পে। বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনো আলোচনা হয়নি। কয়েক সপ্তাহ পরে স্ট্রাভিনস্কি আমাকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন আমাদের একসাথে ছবি করার ব্যাপারে কিছু ভেবেছি কিনা। ততদিনে আমার আর ইচ্ছা ছিল না। আমি তখন নিজের ছবি তৈরির ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলাম। শোনবার্গকে সঙ্গে নিয়ে হান্স আইসলার একদিন আমার স্টুডিওতে এলেন। শোনবার্গের ছোটোখাটো চেহারা, কিন্তু মনটা খোলামেলা। ওনার সঙ্গীতের আমি ভক্ত ছিলাম। লস অ্যাঞ্জেলসে টেনিস খেলা দেখতে গেলেই ওনাকে দেখতে পেতাম। একা বসে থাকতেন, মাথায় সাদা টুপি আর পরনে টি শার্ট। আমার মডার্ন টাইমস দেখে উনি আমাকে বলেছিলেন ছবির গল্প খুব সুন্দর, কিন্তু সঙ্গীত তার পছন্দ হয়নি। আমিও অংশত এই ব্যাপারে একমত ছিলাম। ওনার সঙ্গে সঙ্গীত নিয়ে কথা বলতে বলতে তার একটা কথা এখনও ভুলতে পারিনি। শব্দ তো ছবিতে চাই, কিন্তু তা হবে সৌন্দর্যমণ্ডিত। হান্স শোনবার্গকে নিয়ে এক মজার গল্প বলেছিলেন। শোনবার্গের ছাত্র ছিলেন হান্স। শীতকালে বরফের মধ্য দিয়ে 5 মাইল হেঁটে সকাল 8টায় হান্স শোনবার্গের কাছে তালিম নিতে যেতেন। শোনবার্গের মাথায় তখন টাক পড়তে শুরু করেছিল। উনি পিয়ানোতে বসে বাজাতেন, আর হান্স পেছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে দেখতেন, বাজনার সাথে শীষও দিতেন। শোনবার্গ তখন একদিন বলেছিলেন, তুমি শীষ দিও না, তোমার শীষের ঠান্ডা হাওয়ায় আমার টাক ঠান্ডায় জমে যাচ্ছে। দি গ্রেট ডিক্টেটরের তৈরির সময় থেকেই প্রচুর আজে বাজে চিঠি আসতো। ছবি তৈরি শেষ হওয়ার পরে চিঠির সংখ্যা যেন বেড়ে গেল। কোনো চিঠিতে বলা হলো ছবিটা হলে দেখানো হলে বোমা ছোড়া হবে। কোনো চিঠিতে লেখা হলের পর্দা গুলি করে ফুটো করে দেওয়া হবে। কেউ বলল দাঙ্গা বাঁধানো হবে। প্রথমে ভাবলাম পুলিশকে জানাই, পরে ভাবলাম পুলিশকে জানানো মানেই সংবাদপত্র উঠবে। একবার ব্যাপারটা লোক জানাজানি হবে, লোকে ভয় পেয়ে যাবে, আর হলেই যাবে না। আমার এক বন্ধু বলল জাহাজের শ্রমিক ইউনিয়নের নেতা হ্যারি ব্রিজের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে। আমি তাকে বাড়িতে খেতে নিমন্ত্রণ করলাম। খেতে খেতে ওকে সব কথা খুলে বললাম। জানতাম যে ও নাৎসি বিরোধী, তাই ওকে খুলে বললাম যে আমি একটি নাৎসি বিরোধী ছবি তৈরি করেছি, সেজন্য গাদা গাদা ভয় দেখানো চিঠি পাচ্ছি রোজ। তাই আমি প্রস্তাব দিলাম, আমি যদি আপনাদের 20 কি 30 জন সদস্যকে আমার ছবির প্রথম দিনে হলে আমন্ত্রণ জানাই, তারা ছড়িয়ে ছিটিয়ে দর্শকদের মধ্যে বসে থাকবে। কোনো নাৎসি সমর্থক যদি গণ্ডগোল পাকানোর চেষ্টা করে, তাহলে বড়সড় কিছু হওয়ার আগেই আপনার লোকেরা তাকে চেপে ধরে ঠান্ডা করে দিতে পারবেন। শুনে ব্রিজ হেসে ফেললেন, বললেন, আরে কিছু হবে না, ওইসব ভয় দেখানোর ঠেকাতেই মানুষই আছে আপনার পাশে। আর যদি সত্যিই চিঠিগুলো নাৎসিদের কাছ থেকে আসে, তাহলে ওরা এখনই সরাসরি সামনে আসছে না কেন? তার মানে ওরা সামনে আসতে ভয় পায়। সেদিন হ্যারি সান ফ্রান্সিসকোতে ধর্মঘট নিয়ে একটা সুন্দর গল্প বলেছিলেন। সে সময় পুরো শহরের প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থা তার হাতে ছিল। ও কিন্তু হাসপাতাল আর শিশুদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করায় কোনো বাধা দেয়নি। ধর্মঘটের ব্যাপারে ওর অভিজ্ঞতা হলো, তোমার দাবি যদি ন্যায্য হয়, তাহলে সে দাবি নিয়ে মানুষের কাছে সমর্থন চাইতে হবে না, মানুষ নিজে থেকেই তোমাকে সমর্থন করবে। তোমার কাজ হবে তাদের সামনে প্রকৃত ঘটনাটা তুলে ধরা, তারপর বাকিটা ওরা নিজেরাই ঠিক করে নেবে। আমি ধর্মঘটের আগেই আমার সব সদস্যকে বলে দিই, ধর্মঘট হলে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, এমনকি ফলাফল কী হবে তাও জানা নেই, কিন্তু তোমরা ধর্মঘট চাইলে আমি পাশে আছি, সামনের সারিতে আছি। 5000 ভোট পড়ল ধর্মঘটের সমর্থনে। নিউ ইয়র্কে 2টি হলে দি গ্রেট ডিক্টেটর দেখানোর ব্যবস্থা হয়েছিল, অ্যাস্টোর আর ক্যাপিটাল। অ্যাস্টোরের সংবাদ মাধ্যমে দেখানোরও আলাদা ব্যবস্থা হয়েছিল। সেদিন রাতে ফ্র্যাঙ্ক রুজভেল্টের মুখ্য উপদেষ্টা হ্যারি হপকিন্স আমার সাথে খেলেন। তারপরে আমরা গেলাম সংবাদ মাধ্যমের জন্য ছবিটির প্রদর্শনীতে। ততক্ষণে ছবির অর্ধেক হয়ে গেছে। ছবি শেষে ফেরার পথে হ্যারি বললেন, ছবি খুবই ভালো হয়েছে, কিন্তু দর্শক পাবেন না, আপনার টাকা জলে গেল। বলে কি? আমার নিজের পকেট থেকে গেছে $2 লাখ।
সেই সাথে 2 বছরের পরিশ্রম। আমি অবশ্য ওনার ভবিষ্যৎবাণী নিয়ে বেশি উদ্বিগ্ন হইনি, তবে ওনার কথায় শুধু মাথা নেড়েছিলাম। আমার কপাল ভালো যে হ্যারির ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। দ্য গ্রেট ডিক্টেটর ক্যাপিটাল হলে দেখানো শুরু থেকেই হল ভর্তি দর্শক। নিউ ইয়র্কে 15 সপ্তাহ চলেছিল 2টি সিনেমা হলে। সেই সময় পর্যন্ত এই ছবি আমাকে সবচেয়ে বেশি অর্থ এনে দিয়েছিল। তবে ছবির সমালোচনা হলো ভালো বা মন্দ মেশানো। অধিকাংশ সমালোচকই ছবির শেষ বক্তব্যটার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। দি নিউ ইয়র্ক ডেইলি লিখল যে আমি নাকি দর্শকদের কাছে কমিউনিজমের কথা বলেছি। তবে অধিকাংশ সমালোচকই শেষ বক্তব্যটির বিরোধিতা করে বলল যে এটা চরিত্রের সঙ্গে মানাচ্ছে না। তবে মানুষ এই ছবিকে নিয়েছিল, এর পক্ষে আমি বহু চিঠি পেয়েছিলাম। হলিউডের একজন নামকরা পরিচালক আর্চ হল মেও ক্রিসমাস কার্ডে ছবির শেষ বক্তব্যটি ছাপানোর জন্য অনুমতি চাইলেন। প্রথমে তিনি একটি ভূমিকা দিয়ে পুরো ছবির পুরো বক্তব্যটি ছাপিয়েছিলেন। এখানে সেটা তুলে দিলাম। আমি যদি লিঙ্কনের যুগে জন্মাতাম তাহলে আমি আপনাদের সেই বিখ্যাত গেটিমবার্গ বক্তৃতাটি পাঠাতাম, কারণ তার সময়ে সেটিই ছিল সবচেয়ে উদ্দীপনা জাগানো বক্তৃতা। আজ আমরা নতুন এক সংকটের মুখোমুখি। এই সংকটের মধ্যে দাঁড়িয়ে অন্য এক মানুষ তার বাণী শুনিয়েছেন, যা উঠে এসেছে মনের গভীর থেকে। আমি মানুষটিকে জানতাম, কিন্তু জানতাম খুব অল্পই। তিনি যা বলেছেন আমাকে তা নাড়িয়ে দিয়েছে। আমি চার্লি চ্যাপলিনের লেখা পুরো বক্তব্যটি আপনাদের পাঠিয়ে দিলাম, যাতে আপনারাও এই আশার বাণী শুনে উজ্জীবিত হয়ে উঠতে পারেন। শিরোনাম: একনায়কের শেষ বক্তৃতা। আমাকে ক্ষমা করবেন, আমি সম্রাট হতে চাইনি। সম্রাট হওয়া আমার পেশা নয়। আমি শাসন করতে চাই না, কাউকে জয় করতেও চাই না। আমি সবাইকে সাহায্য করতে চাই, যদি সম্ভব হয় সবাইকে, ইহুদি, অইহুদি, কালো, সাদা, সব মানুষকেই। আমরা সবাই একে অন্যকে সাহায্য করতে চাই, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। আমরা একে অপরের আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই, একে অন্যকে দুঃখ দিয়ে নয়। আমরা কেউ কাউকে ঘৃণা করতে চাই না, ঠকাতেও চাই না। এই পৃথিবীতে সকলেরই অধিকার আছে, আর আমাদের পৃথিবীর সম্পদের অভাবও নেই। আমরা সকলেই পৃথিবীর বুকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি। পৃথিবীর বুকে জীবন হবে মুক্ত এবং সুন্দর, কিন্তু আমরা সেই পথ হারিয়ে ফেলেছি। লোভ মানুষের মনকে বিষাক্ত করে ফেলেছে, পৃথিবীকে ঘৃণায় অবরুদ্ধ করে ফেলেছে, আমাদের যন্ত্রণা আর রক্তপাতে ডুবিয়ে দিয়েছে। আমরা গতি পেয়েছি, কিন্তু আমরা আমাদের নিজের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েছি। যন্ত্র যা আমাদের প্রচুর দিয়েছে, তাতে আমাদের চাহিদা হয়ে উঠেছে অনন্ত। জ্ঞান আমাদের মনে বিভেদের, সন্দেহের বীজ বুনে দিয়েছে। আমাদের চাতুর্য আমাদের নিষ্ঠুর করেছে। আমরা অনেক ভাবি, কিন্তু অনুভব করি খুবই কম। যন্ত্র আমরা চাই, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন মানবতা। চাতুর্যের চেয়ে আমাদের প্রয়োজন দয়া, প্রয়োজন নম্রতা। এই গুণগুলো না থাকলে জীবন হয়ে উঠবে ভয়ঙ্কর। জীবন থেকে সব হারিয়ে যাবে। অ্যারোপ্লেন ও রেডিও আমাদের পরস্পরকে আরও কাছে টেনে এনেছে। এই সব আবিষ্কার দাবি করে মানুষের মহত্ব, দাবি করে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব, আমাদের সবার ঐক্য। আজ আমার কণ্ঠস্বর সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেই সব দুর্দশাগ্রস্ত পুরুষ, নারী আর তাদের শিশু সন্তানদের কাছে। এরা সবাই এই ব্যবস্থার শিকার, যে ব্যবস্থা নিরপরাধ মানুষকে অত্যাচার করে, কারাগারে পুড়তে শেখায়। যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের বলছি, হতাশ হবেন না। আমাদের ওপরে যে দুর্দশা নেমে এসেছে তার কারণ হলো লোভ। তার কারণ হলো মানুষের নীচতা, যা মানুষের অগ্রগতিকে ভয় পায়। মানুষের এই ঘৃণার রাজত্বের একদিন অবসান হবে। অবসান ঘটবে একনায়কতন্ত্রের। জনগণের হাত থেকে যে ক্ষমতা তারা কেড়ে নিয়েছে, জনগণ আবার তা ফিরে পাবে। ব্যক্তি মানুষের হয়তো মৃত্যু হবে, কিন্তু স্বাধীনতা কখনোই ধ্বংস হবে না। সৈনিকগণ, এইসব শয়তানদের হাতে নিজেদের তুলে দেবেন না। এরা আপনাদের ঠকায়, আপনাদের দাস করে রাখে, আপনাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। এই শয়তানরাই আপনাদের বলে দেয় কি করতে হবে, কি ভাবতে হবে, অনুভবটাই বা কেমন হবে। আপনাদের নিজস্ব সত্তাকে এরা ধ্বংস করে দেয়। এরা আপনাদের কুচকাওয়াজ করায়, নামমাত্র খাদ্য দেয়, পশুর মতো আচরণ করে আপনাদের সাথে, আপনাদের কামানের গোলারূপে ব্যবহার করে। এই সব অস্বাভাবিক মানুষদের হাতে নিজেদের জীবনকে তুলে দেবেন না। এরা যন্ত্রের মতো, এদের হৃদয়টাও যন্ত্র, কিন্তু আপনারা তো যন্ত্র নন। কাউকে ঘৃণা করবেন না। যাদের মনে ভালোবাসা নেই তারাই ঘৃণা করে, তারা অস্বাভাবিক।
সৈনিকগণ, দাসত্বের জন্য যুদ্ধ করবেন না, মুক্তির জন্য যুদ্ধ করুন। সেন্ট লুকের ৭ম অধ্যায়ে বলা আছে, মানুষের মাঝেই ঈশ্বরের রাজত্ব, কোনো একটি মানুষ বা কোনো একটি গোষ্ঠীর মাঝে নয়, সমস্ত মানব জাতির মাঝে। আপনারা জনগণ, আপনাদেরই হাতেই সব ক্ষমতা। আপনারাই পারেন যন্ত্র তৈরি করতে, আপনারাই পারেন এক আনন্দময় জগৎ সৃষ্টি করতে, আপনারাই পারেন এক সুন্দর মুক্ত জীবন তৈরি করতে, জীবনকে এক রোমাঞ্চকর অভিযানে পরিণত করতে। আসুন গণতন্ত্রের নামে আমরা আমাদের শক্তিকে ব্যবহার করি। আসুন ঐক্যবদ্ধ হই। আসুন নতুন এক পৃথিবী গড়ে তুলতে লড়াই করি, এমন এক সুন্দর পৃথিবী যেখানে একটি যুবক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবে, প্রতিটি বৃদ্ধ মানুষ পাবেন নিরাপত্তা। শয়তানরা এইসব প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় গিয়ে বসেছে। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পূরণ করেনি, করবেও না কখনো। একনায়কেরা মানুষকে দাসত্ব বন্ধনে আটকে রেখে নিজেদের মুক্ত করে। আসুন বিশ্বকে মুক্ত করার লক্ষ্যে লড়াই শুরু করি। দেশে দেশে বিভেদের সীমানাকে মুছে দেই, লোভ, ঘৃণা আর অসহনীয়তা উচ্ছেদ করি পৃথিবী থেকে। আসুন এমন একটা পৃথিবী গড়ার জন্য যুদ্ধ করি যেখানে পথ দেখাবে মুক্তি, বিজ্ঞান আর অগ্রগতি। সেই পথেই আমরা এগিয়ে যাব। সৈনিক দল, আসুন গণতন্ত্রের নামে আমরা ঐক্যবদ্ধ হই। হানা, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি যেখানেই থাকো মুখ তোলো, তাকাও, তাকাও হানা। দেখো একবার মেঘ কেটে যাচ্ছে, উঁকি দিচ্ছে সূর্য। অন্ধকার থেকে আমরা আলোর জগতে প্রবেশ করছি। আমরা এক নতুন জগতে প্রবেশ করছি, দয়ায় পরিপূর্ণ এক জগৎ যেখানে মানুষ তার লোভকে জয় করবে, জয় করবে ঘৃণাকে, তার নিষ্ঠুরতাকে। চেয়ে দেখো হানা, মানুষের অমর আত্মা যেন পেয়েছে মুক্তির আশ্বাস। সে ডানা মেলে উঠতে শুরু করেছে, জীবনের রামধনুকে ছুঁয়ে এসে উঠছে, আশার আলোয় আলোকিত হয়ে এসে উঠছে। দেখো হানা, একবার তাকিয়ে দেখো। দি গ্রেট ডিক্টেটর শুরুর 1 সপ্তাহ পরে দি নিউ ইয়র্ক টাইমসের মালিক আর্থার সালজবার্গার আমাকে নিমন্ত্রণ করলেন। যখন আমি পৌঁছলাম, টাইমস অফিসের সবচেয়ে উঁচু তলায় আমাকে নিয়ে যাওয়া হলো, বসানো হলো একটি ঘরে। সেটি একটি বসার ঘর, দেওয়ালে নানা ছবি সাজানো। সে ঘরে দাঁড়িয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার হারবার্ট হুভার। বেশ লম্বা, চোখ দুটো ছোট, সন্ন্যাসীর মতো শান্ত ভাব। সালজবার্গার সে মানুষটির কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন, এই হলেন চার্লি চ্যাপলিন। মিস্টার হুভার অল্প হেসে বললেন, হ্যাঁ, এর আগেও আমাদের দেখা হয়েছে, অনেক বছর আগে। মিস্টার হুভার এতদিনেও আমাকে মনে রেখেছেন ভেবে অবাক হলাম। কারণ যখন তার সঙ্গে দেখা হয়েছিল এর আগে, সে সময় তিনি সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, হোয়াইট হাউসের কাজকর্মের সাথে নিজেকে মানিয়ে নিতে ভীষণ ব্যস্ত। অ্যাস্ট্রল হোটেলে সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে কেউ একজন আমাকে নিয়ে গিয়েছিলেন। হুভারের বলার আগে আমাকে বলতে বলা হয়েছিল। ঘাবড়ে গিয়ে কী যে বলে বিড়বিড় করে বলেছিলাম কে জানে। রাষ্ট্রের ব্যাপার স্যাপার কিছু তখন জানি না, শুধু রাষ্ট্র কেন, নিজের ব্যাপারেই বা কতটুকু তখন জানতাম, আর বলারই বা কী ছিল। কয়েক মিনিট উল্টোপাল্টা কিছু বলে বসে পড়েছিলাম। পরে হুভারের সঙ্গে আমার পরিচয় করানো হলো, কেমন আছেন ধরনের কথাবার্তা হয়েছিল, ব্যাস এইটুকুই। উনি একগোছা কাগজ নিয়ে বলতে শুরু করেন, প্রায় 4 ইঞ্চি মোটা কাগজের দিস্তা। একের পর এক পাতা পড়ে যাচ্ছিলেন 1.5 ঘন্টা ধরে। প্রত্যেকের চোখ তখন কাগজের দিস্তার দিকে, আর কত বাকি। 2 ঘন্টা পরে ঠিক অর্ধেক দিস্তা পড়া হলো, তাও মাঝে মাঝে অনেক পাতা বাদ দিয়ে পড়ছিলেন। তারপর এলো সেই মুহূর্ত, আর আসবে নাই বা কেন? পৃথিবীতে তো সব কিছুরই শেষ আছে, তাহলে বক্তৃতারই বা শেষ থাকবে না কেন? বক্তৃতাও শেষ হলো। সব কাগজগুলো তিনি গুছিয়ে নিচ্ছিলেন। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। তারপরে তাকে বক্তৃতার জন্য অভিনন্দন জানাতে যাচ্ছিলাম, তার আগেই তিনি আমাকে লক্ষ্য না করেই গটগট করে বেরিয়ে গেলেন। আর এখন এত বছর পরে সেই তিনি ফায়ারপ্লেসের পাশে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমরা 12 জন একসাথে খেতে বসলাম। আমি শুনেছিলাম এই খাওয়ার অনুষ্ঠানটি একেবারেই ঘনিষ্ঠজনদের নিয়ে। এক ধরনের আমেরিকান ব্যবসায়ী আছেন যাদের দেখলে আমার খুব অস্বস্তি হয়। তারা বেশ লম্বা, সুপুরুষ চেহারার হয়, পোশাকও খুব আধুনিক ক্রেতাদুরস্ত, ভাবনা চিন্তাও বেশ পরিষ্কার, গলার স্বরূপ আবেগহীন এবং জোরালো। মানবিক বিষয় নিয়েও হিসেবে কথা বলেন। এই রকম কিছু লোকজন সেদিন খাবার টেবিলের চারপাশে বসেছিলেন। এদের মধ্যে শুধু
একজনেরই মধ্যে একটু মানবিকতার ছোঁয়া ছিল। তিনি একজন মহিলা, নাম অ্যান ও হেয়ার ম্যাক্রমিক। বুদ্ধিদীপ্ত সুন্দর মহিলা, নিউ ইয়র্ক টাইমসের রাজনৈতিক প্রবন্ধ লেখক। খেতে বসে কথাবার্তা যা হচ্ছিল খুবই নিয়মতান্ত্রিক, কথাবার্তা চালানোই দায়। মিস্টার হুভারকে সবাই ডাকছিল মিস্টার প্রেসিডেন্ট বলে। আমার মনে হলো এখন তো এভাবে ডাকার কোনো দরকার নেই। ভোজ সবার হাওয়া দেখে আমার মনে হচ্ছিল আমাকে এখানে ডাকার কোনো দরকার ছিল না। কিছু সময় পরে সালজবার্গার বললেন, মাননীয় প্রেসিডেন্ট, আপনি যে ইউরোপ সফরে যাচ্ছেন, আমাদের এ ব্যাপারে বিস্তারিত যদি একটু বলেন। মিস্টার হুভার তার ছুরি কাঁটা চামচ প্লেটে নামিয়ে রেখে কিছু একটা ভাবতে লাগলেন। মুখে কিছু চিবিয়ে চলেছেন। চিবানো শেষ হলে বলতে শুরু করলেন। সম্ভবত এই প্রশ্নের উত্তরটাই এতক্ষণ তিনি ভেবে যাচ্ছিলেন। সালজবার্গার আর আমার দিকে একবার তাকিয়ে তিনি বললেন, এই মুহূর্তে ইউরোপের যে ভয়ানক খারাপ অবস্থা চলছে তা আমরা সবাই জানি। যুদ্ধের পর থেকে দুর্ভিক্ষ দুর্দশা বেড়েই চলেছে। অবস্থা এতটাই খারাপ যে আমি ওয়াশিংটনকে বলেছি তাড়াতাড়ি কিছু একটা করার জন্য। আমার মনে হয় উনি ওয়াশিংটন বলতে প্রেসিডেন্ট রুজভেল্টের কথা বলেছেন। এরপর উনি অনেক তথ্য তুলে ধরলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়েও উনি যে ইউরোপ সফরে গিয়েছিলেন সে বিষয়েও বললেন। সেই সঙ্গে যোগ করলেন, সারা ইউরোপকে তখন আমরাই খাইয়েছিলাম। আমাদের উদ্যোগে কোনো পার্টি স্বার্থ নেই, শুধুমাত্র মানবিকতার খাতিরেই এই উদ্যোগ। এরপর উনি আমার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, এই মানবিকতা কথাটায় আপনি হয়তো আগ্রহ দেখাবেন। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। এরপর সালজবার্গার জিজ্ঞেস করলেন, মাননীয় প্রেসিডেন্ট, এই কাজ আপনারা কবে থেকে শুরু করতে চলেছেন? উনি বললেন, ওয়াশিংটন যত তাড়াতাড়ি আমাদের এই কাজকে অনুমোদন দেবে তত তাড়াতাড়ি আমরা শুরু করে দেব। তবে এই জন্য ওয়াশিংটনকে জনগণের পক্ষ থেকেও চাপ দিতে হবে, বিশেষ করে বিখ্যাত মানুষদের এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এই বলে আবার আমার দিকে তাকালেন। আমিও আবার নিঃশব্দে মাথা নাড়লাম। উনি বলে চললেন, ফ্রান্সের দখল করা অংশে লক্ষ লক্ষ মানুষ খাদ্য বস্ত্র চাইছে। এছাড়াও নরওয়ে, ডেনমার্ক, হল্যান্ড, বেলজিয়াম সহ প্রায় সারা ইউরোপেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে। উনি সাজিয়ে গুছিয়ে তথ্য দিয়ে তুলে ধরলেন নিজের বিশ্বাস, আশা ও সেবার ইচ্ছাকে। ঘর জোড়া নিস্তব্ধতা। আমি গলাটা একটু ঝেড়ে নিয়ে বললাম, ঠিকই বলেছেন, পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেও আরও ভয়ঙ্কর। ফ্রান্স পুরোপুরি দখল হয়ে গেছে, অন্য সব দেশের অবস্থা সেই দিকেই। কিন্তু আমরা নিশ্চয়ই এটা চাইব না যে এই খাদ্য সাহায্য নাৎসি বাহিনীর হাতে গিয়ে পড়ুক। মিস্টার হুভার একটু ভুরু কোঁচকালেন। সমবেত ভদ্রজনের ভেতরেও যেন একটু আলোড়ন দেখা দিল। সকলেই মিস্টার হুভারের দিকে তাকালেন, তারপর আমার দিকে। মিস্টার হুভার তার খাওয়ার থালার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তারপর বলতে শুরু করলেন, আমরা আমেরিকান রেড ক্রসের সহযোগিতায় একটা পার্টি রাজনীতি মুক্ত কমিশন গঠন করব এবং হেগ চুক্তির ২৭ নম্বর ধারায় ৪৩ বিভাগে যে কথা বলা আছে, এই ধরনের সাহায্য কমিটি উভয় পক্ষের মানুষের জন্য কাজ করতে পারে। আশা করি আপনি একজন মানবতাবাদী হিসাবে আমাদের এই কাজে সহযোগিতা করবেন। উনি ঠিক কী বলেছিলেন আমার মনে নেই, তবে কথাটার মূল বিষয় ছিল এই রকম। আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। বললাম, আমি এই পুরো ব্যাপারটাকেই সমর্থন করছি। শুধু একটা কথাই বলতে চাইছি যে খাদ্য যেন নাৎসি বাহিনীর হাতে পৌঁছে না যায়। আমার এই বক্তব্যে সমবেত মণ্ডলীর মধ্যে আবার আলোড়ন উঠল। মিস্টার হুভার এবার প্রাণপণে ভদ্রতা রক্ষা করে বললেন, আমরা এরকম কাজ আগেও করেছি। এবার ওই সব যান্ত্রিক ভঙ্গিতে বসে থাকা লোকগুলো সব আমার দিকে তাকিয়ে রইল। তাদের একজন অল্প হেসে আমাকে বলল, আমার মনে হয় মাননীয় প্রেসিডেন্ট ব্যাপারটা ঠিক সামলে নিতে পারবেন। মিস্টার সালজবার্গার গাম্ভীর্য সহকারে বললেন, হ্যাঁ, এটা একটা সুন্দর উদ্যোগ। তারপরেও আমি খুব নিচু স্বরে বললাম, আমি সব ব্যাপারেই একমত। আমি শতকরা ১০০% উদ্যোগের পেছনে থাকব। শুধু একটা জিনিসই আমি চাই, পুরো কাজটা পরিচালনার ভার থাকবে শুধুমাত্র ইহুদিদের হাতে। এবার মিস্টার হুভার একটু কড়া ভঙ্গিতে বললেন, দুঃখিত মিস্টার চ্যাপলিন, সেটা সম্ভব হবে না। অবাক লাগে যখন দেখি 5th এভিনিউতে যুবকের দল হিটলারের সমর্থনে সভা করে। কাঠের মঞ্চের ওপর দাঁড়িয়ে ছোট ছোট সভায় ওরা বক্তৃতা দেয়, বলে হিটলারের দর্শন অত্যন্ত মহান এবং বর্তমান শিল্প সমস্যার যুগের কথা ভেবেই এই দর্শন সৃষ্টি হয়েছে। এই দর্শনের ইহুদিদের কোনো স্থান নেই। এইসব শুনে কোনো মহিলা হয়তো বলে উঠলেন,
এ আবার কীরকম কথা? এটা আমেরিকা। তুমি কি মনে করো এটা জার্মানি? সুপুরুষ যুবকটি হেসে উত্তর দেয়, আমি জানি এটা আমেরিকা এবং আমি এই দেশেরই নাগরিক। মহিলা বললেন, আমিও একজন আমেরিকান নাগরিক এবং একজন ইহুদি। আমি যদি একজন পুরুষ হতাম, এক ঘুষিতে দাঁত উড়িয়ে দিতাম। দু একজন হয়তো মহিলাকে সমর্থন করলেন, বাকি সবাই নীরব। পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ এসে মহিলাকে শান্ত করে। আমি সেখান থেকে সরে এলাম। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। দু একদিন পরে গ্রামের দিকে এক বাড়িতে গেছি। সেখানে এক রক্তশূন্য চেহারার ফরাসি যুবক, কাউন্ট চেমব্রান, পিয়ের লাভালের মেয়ের বর, খাওয়ার আগে পর্যন্ত ক্রমাগত আমাকে বুঝিয়ে গেল। সে নিউ ইয়র্কে প্রথম দিনই দ্য গ্রেট ডিক্টেটর দেখেছে। ও বলল, ছবিতে আপনি যা বলেছেন তার কোনো গুরুত্ব নেই। আমি বললাম, তা হতে পারে, যতই হোক এটা তো একটা মজার ছবি। আমি যদি তখন জানতাম নাৎসি অত্যাচার শিবিরে কি ভয়ঙ্কর হত্যালীলা চলছে, তাহলে এত নরম উত্তর বোধ হয়ে দিতে পারতাম না। সেখানে প্রায় জনা 50 অতিথি উপস্থিত। আমরা 4 জনের একটা টেবিলে বসেছিলাম। ও সেখানে আলোচনা শুরু করে আমাকে বারবার রাজনৈতিক আলোচনায় টানার চেষ্টা করছিল। আমি তাকে বললাম, রাজনীতির চেয়ে সুখাদ্যের দিকেই আমার নজর বেশি। ওর সঙ্গে আলোচনা এড়াতে চাইছি। ইতিমধ্যে আরেকটা টেবিলে চেঁচামেচি শুরু হয়ে গেল। দুজন মহিলার মধ্যে ঝামেলা লেগে গেছে। আমি ভাবলাম এবার বোধহয় চুলোচুলি শুরু হয়ে যাবে। শুনলাম একজন আরেকজনকে বলছে, এ ধরনের কথা আমি একেবারেই বরদাস্ত করব না। তুই একটা হতচ্ছাড়া নাৎসি। নিউ ইয়র্কের এক তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলো, আমি এত নাৎসি বিরোধী কেন? আমি বললাম, কারণ তারা মানুষ বিরোধী। এবার ও যেন হঠাৎ আবিষ্কার করে বলল, আপনি ইহুদি তাই না? আমি বললাম, নাৎসি বিরোধী হতে হলে কাউকে ইহুদি হতে হয় না, একজন স্বাভাবিক মানুষ হলেই হয়। এরপর আর কথা এগোয়নি। এর কিছুদিন পরে ওয়াশিংটনের এক সভায় যেতে হলো। দ্য গ্রেট ডিক্টেটরের শেষ বক্তৃতাটা আবৃত্তি করতে হবে। রেডিওতে সেটা প্রচারিত হবে। তার আগে প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে দেখা হলো। এর কয়েকদিন আগেই ওনার অনুরোধে দি গ্রেট ডিক্টেটরের একটা প্রিন্ট হোয়াইট হাউসে পাঠিয়ে দিয়েছিলাম। আমাকে যখন তার ব্যক্তিগত পড়ার ঘরে নিয়ে যাওয়া হলো, উনি আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, বসুন চার্লি, আপনার ছবিটি আর্জেন্টিনায় আমাদের খুবই মুশকিলে ফেলেছে। ছবি নিয়ে ওনার এটুকুই মন্তব্য পেলাম। আমার এক বন্ধু শুনে বলেছিল, হোয়াইট হাউসে তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, আলিঙ্গন তো করেনি। আমি প্রেসিডেন্টের কাছে 40 মিনিট বসেছিলাম। এই সময়ে একাধিকবার কড়া পানীয় পরিবেশন করে গেছে। আমি তো লজ্জায় তাড়াতাড়ি গলায় ঢেলেছি। এই করে অনেকটা খাওয়া হয়ে গেছে। যখন চলে আসব তখন টলছি। হঠাৎ মনে পড়লো, আরে 10টার সময় তো আমাকে রেডিওতে বলতে হবে, সারা দেশের লোক শুনবে, তার মানে প্রায় 6 কোটি লোকের কাছে সেটা পৌঁছে যাবে। তাড়াতাড়ি মাথায় ঠান্ডা জল ঢেলে কড়া কফি খেয়ে অনেকটা সুস্থ হলাম। আমেরিকা তখনও যুদ্ধে ঢোকেনি, তাই সেই রাতে, যেখানে আমি বললাম, প্রচুর নাৎসিও উপস্থিত ছিল। আমি বলা শুরু করতে না করতেই তারা কাশতে শুরু করলো, ইচ্ছা করে কাশি। স্বাভাবিক কাশির চেয়ে অনেক জোরে শব্দ করছে, যাতে আমার বলায় বিঘ্ন ঘটে। এরকম চলতে থাকায় আমিও কিছুটা ঘাবড়ে গেলাম। আমার মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছিল, ভালো করে যেন বলতে পারছিলাম না। 6 মিনিট লম্বা বক্তৃতা। মাঝখানে আমাকে থেমে যেতে হলো। আমি বললাম, এক গ্লাস জল না খেলে আমি পড়তে পারবো না। হলে কোথাও জল ছিল না। এদিকে 6 কোটি মানুষ অপেক্ষা করছে। 2 মিনিট অপেক্ষার পর কাগজের গ্লাসে একটু জল পাওয়া গেল। অবশেষে আমি বক্তৃতা শেষ করতে পারলাম।